বাড়ি ফিরেছে, কিন্তু ভাই এসব আপনি কেন করছেন? এতে তো মেয়েটার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই। আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারোর সামনে মুখ দেখাতে না পারো। তোমায় যা করতে বললাম সেটা করো, আর এই কথাগুলো যেন আর কেউ না জানতে পারে। না হলে আমার চাইতে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। তুমি ভালো করেই জানো আমি চাইলে কি করতে পারি। সিরাজের কথা শুনে মেয়েটি শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি অনামিকার কাপড় চেঞ্জ করে দিচ্ছি, আর আপনাকে কথা দিচ্ছি এখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। এই তো গুড গার্ল, ওকে তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল রাজ, আর মেয়েটি দরজা বন্ধ করে দেয়। মেয়েটি অনামিকার কাছে গিয়ে ওর পাশে বসে, ওর দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি অনামিকা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে রাজ ভাইয়া তুই সহ আমার হয়তো ক্ষতি করে দিবে। প্লিজ আমায় ক্ষমা করিস অনামিকা। তবে আমি যতটা জানি রাজ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না। উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাগুলো বলি অনামিকার গায়ের গহনার জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। একটু পর ড্রেস চেঞ্জ করে দিয়ে মেয়েটি অনামিকার বিয়ের জামা কাপড় আর গহনাগুলো দিয়ে চলে যায় রাজের কাছে। অনামিকা এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিছানায়। একটু পরে আরো দুজন মহিলা রুমে ঢুকলো অনামিকার। দুজনেই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা অনেক আফসোসের সুরে বলল, এরকম একটা ছেলেকে শুধু তোর কারণে হাতছাড়া করতে হলো। ছেলে ইটালিয়ান প্রবাসী, বিয়ের পর লুবনাকে সহ ইটালি নিয়ে যেত। একটা কথা মনে রাখবি, এই যুগে সত্যি কথার দাম নেই। এই যুগে মিথ্যা না বললে এগিয়ে যাওয়াটা খুব কষ্টের। ভার্সিটি থেকে অনার্স শেষ করে এখন একদমই বেকার বসে আছি, এমবিএ করছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না দেখে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু 8 বছর আমাকে সিভি নিয়ে তার দুলাভাইয়ের অফিসে যেতে বলল। প্রাইভেট ফার্ম, বেতন অনেক ভালো, চাকরিতে যে সুযোগ সুবিধা দিবে তাতে করে অনেক ভালোভাবেই চলা যাবে। সিভি নিয়ে রিসিপশন রুমে কিছুক্ষণ বসার পর আমাকে ইন্টারভিউ রুমে পাঠানো হলো। কোম্পানির ইন্টারভিউ নেওয়া কর্মকর্তা সিভি দেখে কয়েকটি প্রশ্ন করার পর বলল, শুনেছি তুমি একবারে আপন ভাগিনা, চাকরির অভিজ্ঞতাও নাকি আছে 1 বছরে। যেহেতু ভাগিনা তাহলে চাকরির নিয়ম কানুন জানো নিশ্চয়ই। ও নিশ্চয়ই বলেছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আসলে আকবর আঙ্কেল মিথ্যা বলেছে, আমি ভাগিনা নই। সম্পর্কের দিক দিয়ে উনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু, এতটুকুই। এখনো কোথাও জব শুরু করিনি, অনার্স শেষ করেছি, মাস্টার্স করছি, চাকরির অভিজ্ঞতা আসবে কোথা থেকে? কর্মকর্তা বিস্মিত দৃষ্টিতে তাকালো, দ্রুত গলায় বলল, আকবরের এত বড় একটি মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমাকে বলেছিল তুমি তার একমাত্র বোনের ছেলে। স্যার, তাহলে হয়তো অন্য কারো কথা বলেছে, আমার কথা নয়। ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো, তোমাকে পরে জানানো হবে। সিভি হাতে নিয়ে বাসায় আসার পর মা সবকিছু শুনে ধমক দিয়ে বলল, জীবনে চলার পথে একটু একটু মিথ্যা বলতেই হয়। তুই আকবর হোসেনের ভাগিনা, এটা মেনে নিলে কি সমস্যা হতো? তুই এত বোকা কেন? এখনকার যুগে চাকরি পেতে হলে মানুষ একটা কেন 1000টা মিথ্যা বলতে পারে। আমি জবাব দিলাম না, মাথা নিচু করে বারান্দায় চলে আসলাম। বাড়ি থেকে মেসে আসার পর ক্লান্ত শরীরে বিছানায় শোয়ার কিছুক্ষণ পরে রুমের দরজায় কে যেন টোকা দিল। উঠে দেখে আরো বেশি যেন রেগে উঠলো আয়ন। শ্বশুর বাড়ি থেকে সোজা ভাইয়ার বাসায় এসে ঘটনা সব খুলে বলল চিত্রা। তন্ময় ফ্লোরের দিকে তাকিয়ে থাকলো, গম্ভীর স্থির নিঃশব্দ। তন্ময়ের স্ত্রী রজনীর মুখে বিরক্তিকর ছাপ, যেন চিত্রাই সংসারে বাড়তি একটা। অনেক দূর থেকে এসেছে, কিছু খেতে দাও ওকে। কথাটা ভাই বললেও ভাবি খুব একটা আগ্রহ দেখালো না। তুমিও খেতে এসো বলে চলে গেল রজনী। চিত্রা বুঝতে পারলেও কিছু মনে করলো না, কারণ এই বাড়িতে চিত্রারও ভাগ আছে। ভাগটা পেলেই সে চলে যাবে। পরদিন সকাল, ভাবে চিত্রার ঘুম ভাঙলো চিত্রার। রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ আসছে, ঝনঝন টনটন, কেমন এক অস্থির পরিবেশ। রজনীর প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ যেন বারবার চিত্রাকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার উপস্থিতি আমি বারবার পছন্দ করছি না। চিত্রা নাস্তার টেবিলে নাস্তা খেতে খেতে ভাবির হনহন করে হাঁটা দেখলো। তার সামনে টেবিলে নাস্তা দেওয়ার মাধ্যমে রাগ ছাড়া শব্দ শুনলো। চিত্রা জানে তার এখানে থাকা নিয়ে যত সমস্যা। বুঝতে শেখার পর থেকে বাড়িতে চিত্রা থাকাই হয়নি, কখনো ও দাদুর জন্য, কখনো নিজের মা বাবার জন্য। খাওয়ার শেষে চিত্রার অফিসে যেতে হবে, তাই বাইরে বের হলো। আকাশ ভারী, রোদ ওঠেনি।